আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে স্থির বিদ্যুতের লেকচার 6, এই লেকচার 6 এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যার সমাধান করব এবং এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় বিভিন্ন সৃজনশীলে আসে। তো আজকের ক্লাসটা যদি তুমি ঠিকঠাক মতো করো, আশা করি তড়িৎ তীব্রতার যে কোনো ধরনের গাণিতিক সমস্যা নিয়ে আর কোনো ধরনের সমস্যা তোমার থাকবে না। অবশ্যই তোমরা পূর্বের ক্লাসগুলো আগে দেখে নিবে, ক্লাসগুলো সিরিয়ালি দেখার চেষ্টা করবে, আর যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হতে পারে। তো চলো আমরা বেশি কথা না বলে আজকের ক্লাসটা শুরু করি। তো দেখো, আজকের ক্লাসে প্রথমে আমাদের যে গাণিতিক সমস্যা আছে, কি বলতেছে যে 15 কুলম্ব আধানের তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে, তাহলে আমাদের কি বলতেছে যে 15 কুলম্ব আধানের তড়িৎ ক্ষেত্র, তাহলে তড়িৎ ক্ষেত্রটা কার? 15 কুলম্ব আধানের, এটা হচ্ছে আমাদের কিউ নট, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। ঠিক আছে, এই ক্ষেত্রটা ওর, এলাকাটা এই 15 কুলম্ব চার্জে, তাহলে কিউ নট। এবার এই তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে 10 কুলম্ব মানের একটি আধান স্থাপন করলে, তাহলে 10 কুলম্ব মানের একটা আধানকে আমি স্থাপন করছি, কোথা থেকে নিয়ে আসছি? ক্ষেত্রের বাইরে থেকে, তাহলে এটা হচ্ছে আমাদের কিউ, ক্ষেত্রের বাইরে থেকে নিয়ে আসা চার্জ, ক্ষেত্রের বাইরে থেকে নিয়ে আসা চার্জ। আচ্ছা, এই আধান স্থাপন করলে যদি সেটা 20 নিউটন বল অনুভব করে, তাহলে দেখো ক্ষেত্রের ভেতরে এই চার্জটাকে নিয়ে এসে কোনো একটা বিন্দুতে স্থাপন করছে, অবশ্যই সেটাকে একটা বল অনুভব করবে। সেই বলের মানটা দেওয়া আছে তোমাকে, এই যে এফ দেওয়া আছে। এলাকার মধ্যে নিয়ে এসে যখন স্থাপন করবা একটা চার্জকে, কোন একটা চার্জের এলাকার মধ্যে, ক্ষেত্রের মধ্যে যখন নিয়ে এসে স্থাপন করবা, তখন সে একটা বল অনুভব করে। তো সেই বলের মানটা আমাদেরকে বলে দিছে। তোমাকে বলছে যে ওই বিন্দুতে তড়িৎ তীব্রতার মান কত বা তড়িৎ প্রাবল্যের মান কত। তড়িৎ তীব্রতা, তড়িৎ প্রাবল্য, বা এটাকে আমরা কি বলি? তড়িৎ সবলতা। তাহলে তড়িৎ তীব্রতার মান কত? এবার ভালো করে তুমি চিন্তা করো। তাহলে তুমি যদি একটু ভালো করে চিন্তা করো এটা দেখো, তাহলে এই হচ্ছে ধরো আমাদের সেই ক্ষেত্রটা, যে ক্ষেত্রের কথা আমাদেরকে বলতেছে। এইখানে আমাদের ধরো ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, তাহলে এই চার্জটার মান আমাদের বলে দিচ্ছে, এটা হচ্ছে 15 কুলম্বের একটা চার্জ। তাহলে এই এলাকাটা কার? 15 কুলম্বের। এই এলাকাটা কার? এই 15 কুলম্বের। এবার তুমি এই যে বাহিরে, ক্ষেত্রের বাহিরে এই যে কিউ চার্জ ছিল 10 কুলম্ব মানের, এই চার্জটাকে তুমি ক্ষেত্রের ভেতরে কোনো একটা বিন্দুতে নিয়ে আসছো, এই যে বিন্দুতে নিয়ে আসছো। এখন তোমাকে জিজ্ঞেস করছে, বলছে যে এই চার্জটা এই বিন্দুতে নিয়ে আসার ফলে সে যে বলটা অনুভব করে, অর্থাৎ এফ, এটা হচ্ছে 200 নিউটন, 200 নিউটন বল অনুভব করে। অবশ্যই বল অনুভব করবে, কারণ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসছো। আচ্ছা, এখন তোমাকে বলছে তাহলে এই বিন্দুর তীব্রতা কত। তাহলে আমরা তীব্রতার সূত্র কয়টা শিখছি? দুইটা। একটা ই ইজ ইকুয়াল টু এই যে এফ ডিভাইডেড বাই কিউ, আর একটা ই ইজ ইকুয়াল টু কে কিউ নট ডিভাইডেড বাই কি? আর স্কোয়ার। তাহলে আমরা আগেই বলছিলাম যে এই চার্জ দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কিউ নট কি? ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, আর কিউ কি? যেটাকে বাইরে থেকে নিয়ে এসে ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হয়। তাহলে বলো, খুবই এক লাইনের ম্যাথ। তাহলে আমাদের এই যে এখানে বা দেওয়া আছে লিখতে পারো, এখানে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ আমাদের আসলে লাগবেই না, আমাদের এই যে এফ আছে কিউ আছে হয়ে যাবে। তাহলে আমাদের এই যে চার্জের মান, স্থাপিত চার্জের মান হচ্ছে কিউ, স্থাপিত যে চার্জের মান এটা হচ্ছে 10 কুলম্ব, আর এই যে চার্জের উপর ক্রিয়াশীল বল বা অনুভবকৃত বল, ক্রিয়াশীল বল হচ্ছে আমাদের এফ, এইটা হচ্ছে আমাদের 200 নিউটন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা জানি, তাহলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য, এটা কিন্তু ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। তাহলে আমরা জানি, আমি যদি এই যে আরো কাছাকাছি বিন্দুতে আনতাম, তাহলে বলটা কিন্তু আরো বেশি অনুভব করতো। এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছি। তাহলে আমরা জানি এই যে ই ইজ ইকুয়াল টু কি? এফ ডিভাইডেড বাই কিউ। তাহলে এফ এর ভ্যালু কত? 200 নিউটন, আর কিউ এর ভ্যালু হচ্ছে 10 কুলম্ব। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো 20 নিউটন পার কুলম্ব। তাহলে এটাই আমাদের উত্তর, ঠিক আছে? 20 নিউটন, এই যে কুলম্ব উপরে গেলে ইনভার্স হয়ে যাবে পাওয়ার, 20 নিউটন পার কুলম্ব। আশা করি এই ম্যাথ নিয়ে তোমাদের কারো সমস্যা হওয়ার কথা না, জাস্ট চার্জটাকে আইডেন্টিফাই করা যে কোনটা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, কোনটা আমাদের ক্ষেত্রের বাইরে থেকে নিয়ে আসা চার্জ। চলো পরের ম্যাথ দেখি। দেখো, পরের ম্যাথে আমাদের কি বলতেছে? 1.6 ন্যানোকুলম্ব চার্জ থেকে, এই চার্জটা থেকে 15 সেন্টিমিটার দূরের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তাহলে দেখো, এই চার্জটা একটা জায়গায় আছে, মনে করো এই হচ্ছে আমাদের এই যে 1.6 ন্যানোকুলম্ব এই চার্জটা। তো এই চার্জ থেকে আমাদের কত দূরে বলছে? তাহলে 15 সেন্টিমিটার দূরে, এই যে 15 সেন্টিমিটার দূরের বিন্দু হচ্ছে এইটা। তাহলে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য, তাহলে দেখো এটা আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, এটা আমাদের কি? ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। আর এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে এই যে 15 সেন্টিমিটার দূরের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এই যে এখানে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, মানে যার এলাকা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কিউ নট, আমরা এটাকে কিউ নট দ্বারা দেখাইছি।
তাহলে 1.6 ন্যানোকুলম। এবার বলো তুমি এই যে এই অবস্থায় যদি ক্যালকুলেশন করো সূত্রে মান বসায় দেওয়া হবে না, ঠিক আছে, ন্যানো কুলম্বে বসাইলে তো হবে না, আমাদের আন্তর্জাতিক এককে বসাইতে হবে, ঠিক আছে। আন্তর্জাতিক একক কি চার্জের? কুলম। তাহলে ন্যানোর মান কত? ন্যানোর মান আমরা শিখে আসছি প্রথম অধ্যায়ে। তাহলে ন্যানোর মান হচ্ছে 1.6 10⁻৯ কুলম, এটা হচ্ছে আমাদের ন্যানোর মান। তাহলে এই যে ন্যানোর জায়গায় জাস্ট 10⁻৯ বসাই দিলাম। এবার দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে, এই যে দূরত্ব, কত দূরের বিন্দুতে তুমি তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাও, ঠিক আছে। দূরত্ব r = হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার। দূরত্বের ক্ষেত্রেও সেম কথা, সেন্টিমিটারে আমরা রাখতে পারবো না, আমাদের এসআই এককে যাইতে হবে। তাহলে এসআই একক মিটার, সেন্টিমিটার থেকে আমরা মিটারে কিভাবে যাই? 100 দ্বারা ভাগ করি। তাহলে 100 দ্বারা ভাগ করলে এটা কত হবে? 0.15 মিটার। আচ্ছা, এবার আমরা কোন সূত্র ইউজ করব? দেখো প্রাবল্যের তো দুইটা সূত্র, এবার আমরা কোনটা ইউজ করব? এবার আমার ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, আর কুলম ধ্রুবক, এটা তো আমরা জানি। এবং এই যে কুলম ধ্রুবক, এই মানটা কিন্তু একক সহ তোমার মাথায় থাকতে হবে। কুলম ধ্রুবক কে কোন মাধ্যমের জন্য? শূন্য মাধ্যমের জন্য। কোনো মাধ্যম বলা নাই, তোমাদের সর্বদাই শূন্য মাধ্যম দিয়েই কিন্তু আসে। তাহলে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এবার তুমি প্রাবল্যের সূত্র লিখো। তাহলে আমরা জানি E = K কিউ নট ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ ডিভাইডেড বাই r²। মান বসায় দাও। 9 × 10⁹ কিউ নটের মান কত? 1.6 10⁻৯ ডিভাইডেড বাই আর এর মান 0.15 এর উপরে স্কয়ার। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই দেখবা তোমার উত্তর চলে আসবে। তাহলে 9 × 0.15 এর উপরে স্কয়ার। তাহলে এটা আমরা পাইলাম 640। প্রাবল্যের একক কি? এই যে একক লিখতে কিন্তু ভুল করবে না। তাহলে প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম, ঠিক আছে। তাহলে একক লিখতে ভুল করবে না। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। চলো পরের ম্যাথ দেখি। পরের ম্যাথে কি বলতেছে দেখো, এই যে এখান থেকে আমাদের কিন্তু সৃজনশীলে আসার মতো ম্যাথ ছিল। আগের দুইটা ম্যাথ আসলে খুবই সহজ, এটা তোমরা নিজেরাও পারতা। দেখো, পরস্পর থেকে 120 সেন্টিমিটার দূরে অবস্থিত 30 মাইক্রোকুলম ও -60 মাইক্রোকুলম মানের দুটি চার্জের সংযোগ সরলরেখার ঠিক মধ্যস্থলে তড়িৎ সবলতা মানে তড়িৎ তীব্রতা, তড়িৎ প্রাবল্য একই কথা। তড়িৎ সবলতা নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের কি বলছে দেখো, পরস্পর থেকে 120 সেন্টিমিটার দূরে দুইটা চার্জ আছে। একটা চার্জ হচ্ছে এই যে 30 মাইক্রোকুলম আর একটা -60 মাইক্রোকুলম। এই চার্জ দুইটা পরস্পর থেকে কত দূরে আছে? 120 সেন্টিমিটার দূরে আছে। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের একটা চার্জ, তাহলে এই চার্জটাকে ধরো আমরা Q1 চার্জ বললাম, Q1 চার্জ। তাহলে এই চার্জটা Q1 এর মান হচ্ছে 30 মাইক্রোকুলম। আচ্ছা, এইখানে আরেকটা চার্জ আছে, এই চার্জটা কত? এই চার্জটা আমার হচ্ছে 60 মাইক্রোকুলম। তাহলে এটাকে আমরা Q2 বললাম। এটাকে কি বললাম? Q2। এই যে -60 মাইক্রোকুলম। আচ্ছা, এদের সংযোজক সরলরেখা তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র, ঠিক আছে, সংযোগ সরলরেখা হচ্ছে এটা। এবার এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তাহলে দেখো, এই যে কেন্দ্র থেকে কেন্দ্র আমরা জানি চার্জের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এই দূরত্বটা আমাদেরকে বলে দিছে। তাহলে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা r দ্বারা দেখাইতে পারি বা d দ্বারা দেখাইতে পারি। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের r এর ভ্যালু হচ্ছে 120 সেন্টিমিটার। ডি দ্বারা দেখাইলেও সমস্যা নেই, আর দ্বারা দেখাইলেও সমস্যা নেই। আচ্ছা, 120 সেন্টিমিটার। আচ্ছা, এবার খেয়াল করো, তোমাকে কি বলছে? এই সংযোগ সরলরেখার, এই চার্জ দ্বয়ের যে সংযোগ সরলরেখা আছে ঠিক মধ্যস্থলে মানে মধ্যবিন্দুতে। তাহলে এই যে চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখা, ধরো এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু, এটাকে আমরা পি বিন্দু দিয়ে দিলাম, পি বিন্দু। এই পি বিন্দুতে তড়িৎ সবলতা নির্ণয় করো। এই পি বিন্দুতে তড়িৎ সবলতা। আচ্ছা, প্রথমে খেয়াল করো, যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে এখান থেকে এই দূরত্বটা কত হবে বলো তো? আর এর অর্ধেক, কারণ পুরোটা কি আর, পুরোটা হচ্ছে আর 120 সেন্টিমিটার। তাহলে এটা যদি মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু এই সংযোগ সরলরেখাটাকে দুই ভাগে ভাগ করছে, তাহলে এটা হবে আর এর অর্ধেক, এটা হবে আর এর অর্ধেক। তাহলে এইটাকে আমরা বললাম R1। এই R1 কি হবে? আর এর অর্ধেক, অর্থাৎ 120 সেন্টিমিটার, মানে এটা হবে হচ্ছে এই যে 60 সেন্টিমিটার। আচ্ছা, এখান থেকে এইটুকু কত হবে? এখান থেকে এইটুকু কিন্তু এই যে R2 বললাম, এটাও হবে 60 সেন্টিমিটার বা 60 সেন্টিমিটার। ঠিক আছে, এইটুকু কি সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, তোমার এই মধ্যবিন্দুতে প্রাবল্য হিসাব করতে বলছে। তাহলে মধ্যবিন্দুতে তুমি যখন প্রাবল্য হিসাব করবা, দেখো এই চার্জটার জন্য এখানে একটা প্রাবল্য থাকবে,
আবার এই চার্জটার জন্য এখানে একটা প্রাবল্য থাকবে, দুইটা প্রাবল্য। এখন তুমি কোনটা বলবা? আচ্ছা, দুইটা যেহেতু প্রাবল্য, এবার তোমায় কি করতে হবে? দুইটা প্রাবল্য বের করতে হবে, সাথে ডিরেকশন বের করতে হবে। কেন? কারণ প্রাবল্য ভেক্টর রাশি। এরপরে কি করতে হবে? এদের লব্ধি বের করতে হবে, ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ মানে কি? লব্ধি। তাহলে যেহেতু দুইটা প্রাবল্য, তাহলে Q1 চার্জের জন্য এখানে যে প্রাবল্য ধরো সেটা E1, আর Q2 চার্জের জন্য এখানে যে প্রাবল্য সেটা ধরো E2। এই E1 E2 বের করতে হবে, তারপর তাদের লব্ধি করতে হবে। তারপর তাদের কি করতে হবে? লব্ধি। কারণ এই প্রাবল্য তো ভেক্টর রাশি বা সবলতা তো ভেক্টর রাশি, তাহলে এই দুইটার এখানে লব্ধি করতে হবে। তাহলে এটাই আমরা করব, এটাই আমরা এখানে করব। তাহলে তোমরা দেখো যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এই যে ছবি থেকে, এখানে কিন্তু সুন্দর করে এগুলো লিখবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখো এরপরের অংশটুকু করি। তাহলে দেওয়া আছে অংশটুকু লিখবে, এই যে মাইক্রোকুলম, মাইক্রোকুলম রাখলে হবে বলো? তাহলে তুমি যে এখানে দেওয়া আছে লিখবা, এই যে আমি ছোট করে লিখে দিচ্ছি দেখো। তাহলে Q1, এই যে প্রথম আমাদের যে চার্জ Q1, বাংলাটা লিখবে কিন্তু এখানে। তাহলে 30 মাইক্রোকুলম, মাইক্রোর মান কত? 10⁻6, 10⁻6। এরপরে আমাদের এই যে দ্বিতীয় যে চার্জটা আছে এখানে, ঠিক আছে, Q2 -60 মাইক্রোকুলম, তাহলে -60 মাইক্রোর মান 10⁻6 কুলম। এরপর এদের মধ্যবর্তী একটা দূরত্ব দেওয়া আছে, তো এই মধ্যবর্তী দূরত্ব আমাদের কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে R1 R2। আমরা সরাসরি সেটা লিখি। তাহলে এই যে Q1 চার্জ থেকে মধ্যবিন্দু P এর দূরত্ব, এই দূরত্বটা আমাদের কাজে লাগবে। এই দূরত্ব হচ্ছে R1। তো R1 কত? ওই যে অর্ধেক, যেহেতু P হচ্ছে মধ্যবিন্দু, তাহলে 2 দিয়ে ভাগ, এই যে এত সেন্টিমিটার, এটাকে মিটার করো, তাহলে 100 দিয়ে ভাগ দিলে এটা হবে 0.6 মিটার। একইভাবে দেখো Q2 চার্জ, এই যে একইভাবে কিন্তু Q2 চার্জ থেকে মধ্যবিন্দু P এর দূরত্ব, তাহলে এটা হচ্ছে আমাদের R2। তাহলে R2 হবে কিন্তু এই যে 0.6 মিটার, যেহেতু মধ্যবিন্দু দুই পাশেই সমান। আচ্ছা, এবার এবং কুলম ধ্রুবকটা কিন্তু তোমার এখানে লাগবে। তাহলে কুলম ধ্রুবক তুমি এখানে লিখে রাখবা একক সহ। তাহলে কুলম ধ্রুবক K = 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ঠিক আছে? তাহলে ইনফরমেশনগুলো যেখানে প্রথম চার্জ, দ্বিতীয় চার্জ, এগুলো বাংলাগুলো লিখে দেওয়া আছে, লিখে, ঠিক আছে, এখানে এগুলো কিন্তু তুমি লিখবে। আচ্ছা, এবার আমাদের যেটা মূল কাজ, Q1 চার্জের জন্য P বিন্দুতে প্রাবল্য। তাহলে হিসাব করো, এই যে Q1 চার্জের জন্য R1 দূরত্বের বিন্দু। তাহলে Q1 চার্জ থেকে যে R1 দূরত্বে আছে P বিন্দু, এই যে Q1 চার্জ থেকে R1 দূরত্বে আছে P বিন্দু। তাহলে Q1 চার্জের জন্য এই যে P বিন্দুতে, P বিন্দু মানে মধ্যবিন্দু, ঠিক আছে, এই যে মধ্যবিন্দু P তে প্রাবল্য, মধ্যবিন্দু P তে প্রাবল্য E1 হলে, এটাকে আমরা E1 বললাম। তাহলে আমরা সূত্র লিখবো প্রাবল্যের, এই যে E1 = K। কার জন্য? এটা Q1 এর জন্য, মানে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কে? Q1। আচ্ছা, Q1 চার্জ থেকে যে বিন্দুতে প্রাবল্য বের করতেছে সেই বিন্দু দূরত্ব কত? R1। তাহলে R1 এর উপরে স্কয়ার। আচ্ছা, এবার এখানে তুমি মান বসাও। তাহলে মান বসালে দেখো কত পাও? 9 × 10⁹ এটা হচ্ছে কুলম্ব ধ্রুবকের মান। Q1 এর মান হচ্ছে 30 × 10⁻6। আচ্ছা, R1 এর মান 0.6 এর উপরে স্কয়ার। আচ্ছা, এবার দেখো তুমি মান ক্যালকুলেশন করো। তাহলে 9 × 10⁻30 × 10⁻6 ডিভাইডেড বাই 0.6 এর উপরে কত? স্কয়ার, এর উপরে আমাদের স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের আসতেছে এই যে 75000, ঠিক আছে, নিউটন পার কুলম। এবার দেখো, যেহেতু প্রাবল্য ভেক্টর রাশি আর তোমার এখানে লব্ধি বের করতে হবে, তাহলে লব্ধি বের করার জন্য অবশ্যই তোমার দিক জানতে হবে। তাহলে এর ডিরেকশন তোমাকে এখানে লিখতে হবে। তাহলে ডিরেকশন দেওয়ার জন্য আমি একটা কাজ করতে পারি, এগুলোকে আমরা বিন্দু দিয়ে দিলাম। এটা A বিন্দু, ডিরেকশন বোঝানোর জন্য। এটা হচ্ছে আমাদের B বিন্দুতে আছে ওই চার্জটা। আচ্ছা, এবার ডিরেকশনটা লিখবো। দেখো, এখন P বিন্দুতে তুমি প্রাবল্য বের করতেছো। প্রাবল্য জানি কি জিনিস, প্রাবল্য কি? তাহলে P বিন্দুতে প্রাবল্য বের করতেছো, এর অর্থ হচ্ছে P বিন্দুতে একক ধনাত্মক চার্জকে নিয়ে আসলে সেটা যে বল অনুভব করে সেটাই তো প্রাবল্য। একক ধনাত্মক চার্জ নিয়ে আসলে সেটা যে বল অনুভব করে। তাহলে তুমি P বিন্দুতে প্রাবল্য বের করতেছো, তার মানে P বিন্দুতে একক ধনাত্মক চার্জ নিয়ে আসলে, তাহলে তুমি মনে মনে ধরে নাও P বিন্দুতে কি আছে? এই যে একক ধনাত্মক চার্জ আছে। P বিন্দুতে কি আছে? একক ধনাত্মক চার্জ আছে। কেন ধরে নিবা? কারণ একক ধনাত্মক যেখানে আমরা প্রাবল্য হিসেব করি, সেইখানে একক ধনাত্মক চার্জকে নিয়ে আসলে সেটা যে বল অনুভব করে এটাই তো প্রাবল্য। তাহলে এখানে একক ধনাত্মক চার্জ আছে, মনে মনে ধরে নাও। এবার তুমি চিন্তা করো, এই Q1 চার্জটা কি? পজিটিভ চার্জ।
এই যে একক ধনাত্মক চার্জ, ঠিক আছে, তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ। তুমি বলো তো এই যে একক ধনাত্মক চার্জটা কোন দিকে বল অনুভব করবে? তাহলে এটাও প্লাস এটাও প্লাস, বিকর্ষণ। তাহলে একক ধনাত্মক চার্জটা এখান থেকে বিকর্ষণের জন্য এই দিকে যাবে না, তাহলে E1 এর ডিরেকশন হবে এই দিকে। তাহলে পি থেকে বি এর দিকে, পি থেকে বি এর দিকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এই যে পি থেকে বি এর দিকে, মানে পিবি বরাবর, পিতে আছে বি এর দিকে যাবে, পিবি বরাবর, পিতে আছে বি এর দিকে যাবে, পিবি বরাবর। আশা করি তোমরা বুঝতে পারলা দিক। এরপর আরেকটা প্রাবল্য আছে এখানে Q2 চার্জের জন্য। তাহলে Q2 চার্জের জন্য আমরা প্রাবল্যটা একটু হিসাব করি। তাহলে Q2 চার্জের জন্য মধ্যবিন্দু P তে প্রাবল্য, মধ্যবিন্দু P তে প্রাবল্য, বা এখানে সবলতা বলা আছে, তুমি কিন্তু সবলতা লিখতে পারো, ঠিক আছে, প্রশ্নে যা বলা থাকে সেটা লেখাই ভালো। প্রাবল্য E2 হলে, E2 যদি হয়, আচ্ছা E2 হিসাব করি, তাহলে এই যে E2 সূত্র কে কার জন্য? Q2 এর জন্য। এখন এই Q2 চার্জ থেকে P বিন্দুর দূরত্ব কত? R2, তাহলে R2 এর উপরে স্কয়ার, মান বসায় দাও 9 × 10⁹। এবার Q2 এর মান ছিল হচ্ছে মাইনাস, ঠিক আছে, তাহলে মাইনাস এই যে -60 × 10⁻6 ডিভাইডেড বাই 0.6 এর উপরে স্কয়ার। আচ্ছা ক্যালকুলেশন করি আমরা, দেখো কত আসে, 9 × 10⁹ 10⁻6 0.6 এর উপরে স্কয়ার। আচ্ছা তাহলে দেখো সবার আগে এখানে একটা মাইনাস থাকবে, এই যে এখানে একটা মাইনাস আছে, মাইনাস থাকবে, এরপরে হচ্ছে 150000, ঠিক আছে, 5টা শূন্য। আচ্ছা নিউটন পার কুলম। এবার দেখো এখানে একটা মাইনাস সাইন আছে, তো আমরা যেটা করতে পারি এখানে একটা সাইড নোট দিতে পারি যে ঋণাত্মক চিহ্ন কি বোঝায়? এই যে ঋণাত্মক চিহ্ন আকর্ষণ বোঝায়, ঋণাত্মক চিহ্ন আকর্ষণ বোঝায়। তুমি এখানে একটা সাইড নোট দাও, এই যে আকর্ষণ বোঝায়, ঠিক আছে। এবার পরের লাইনে দেখো, তো ভেক্টর রাশির মান কখনো ঋণাত্মক হয় না। এই যে ঋণাত্মক চিহ্নটা আকর্ষণ বোঝায়, মানে দিক বোঝায়। আকর্ষণ মানে কি? কাছে টানবে, কাছে টানবে, তাহলে দিকটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা এবার দিকটাকে লিখে দিব এখানে, এই যে দিকটাকে এখানে লিখে দিব। তাহলে এই যে 15 নিউটন পার কুলম। এবার দিকটা লিখে দাও, দেখো তাহলে এই যে মাইনাস চার্জ Q2 চার্জ, এই যে এখানে মনে মনে ধরে নিছো +1 কুলম চার্জ আছে যে বিন্দুতে প্রাবল্য বের করবা, তাহলে এই যে মাইনাস চার্জটা, এই চার্জটা কি করবে? আকর্ষণ করবে, এই চার্জটাকে আকর্ষণ করবে। তাহলে আমাদের এই যে E2 এর ডিরেকশনটাও কিন্তু এই দিকেই হবে, E2 এর ডিরেকশনটাও কিন্তু এই দিকেই হবে, ঠিক আছে, আকর্ষণ করবে। এই মাইনাস চার্জটা +1 কুলম চার্জকে আকর্ষণ করবে। তাহলে এই +1 কুলম চার্জটা এই যে P তে আছে B এর দিকে যাবে, PB বরাবর, পিবি বরাবর। এবার তুমি চিন্তা করো, মান বের করছো, দিক বের করছো। এবার তুমি দেখো এই যে E1 এটাও পিবি বরাবর, E2 এইটাও পিবি বরাবর। তাহলে দুইটা ভেক্টর রাশি একই দিকে, দুইটা ভেক্টর রাশি একই দিকে, দুইটা ভেক্টর রাশি যদি একই দিকে হয় তাহলে তাদের লব্ধি কি হবে? দুইটা ভেক্টর যখন একই দিকে কাজ করে, দুইটা বল যখন একই দিকে কাজ করে, তখন তাদের লব্ধি আমরা কিভাবে বের করছি? যোগ করে। তাদের লব্ধি আমরা কিভাবে বের করছি? যোগ করে। আর দুইটা বল যখন বিপরীত দিকে কাজ করে, দুইটা বল যখন বিপরীত দিকে কাজ করে, তাদের লব্ধি আমরা কিভাবে বের করছিলাম? বড়টা থেকে ছোটটা বিয়োগ করে। তাহলে এই দুই প্রাবল্য তো ভেক্টর রাশি, তাহলে দুইটা প্রাবল্য ভেক্টর একই দিকে কাজ করতেছে, লব্ধি বের করবো কিভাবে? যোগ করে। তাহলে এই যে লব্ধিটা হবে হচ্ছে আমাদের, তাহলে এখানে যদি আমরা দেখাই, দেখো এই জায়গায় যদি আমরা দেখাই, এই যে এখানে দেখাই দিতেছি, তাহলে সুতরাং এই যে মধ্যবিন্দু পিতে প্রাবল্য ই সমান এইটা হবে হচ্ছে E1 + E2। কেন যোগ করলাম? আশা করি তোমরা সবাই বুঝতে পারলা কেন যোগ করছি। তাহলে এই দুটো যোগ করে দাও, মান দুইটা যোগ করে দাও। তাহলে দেখো এখানে আছে +75, তাহলে এটা আমাদের আসতেছে এই যে 2 এত নিউটন পার কুলম, ঠিক আছে, এত নিউটন পার কুলম, 22,50,000, ঠিক আছে, 22,50,000 নিউটন পার কুলম। এইটা হচ্ছে প্রাবল্য। এবার এরও তো একটা দিক আছে, তাই না? এবার দেখো দুইটা একই দিকে, তাহলে +1 কুলম চার্জটা তো এই দিকেই বল অনুভব করতেছে, তাহলে এই ডিরেকশনটা হবে এই যে -60 মাইক্রোকুলম চার্জের দিকে, মানে লব্ধিটার ডিরেকশন হবে এই দিকে। দেখো দুইটা তো এই যে -60 কুলম চার্জের দিকে, মানে পিবি বরাবর, এই যে পি থেকে বি এর দিকে। তাহলে বিতে আসলে কি আছে? এই যে -60 মাইক্রোকুলম যে চার্জটা আছে, ঠিক আছে। তাহলে আমরা এই লব্ধির ডিরেকশনটা, লব্ধিটা এত এবং এই ডিরেকশনটা -60 মাইক্রোকুলম চার্জের দিকে, কারণ দুইজনেই তো ওই দিকে, দুইটাই ওই দিকে, ঠিক আছে। দেখো সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার হইছো কি না? খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ।
চলো ক্লিয়ার হলে আমরা পরের ম্যাথ দেখি। দেখো পরেরটা আমাদেরকে কি বলতেছে, 1.5 মাইক্রোকুলম এবং 2.5 মাইক্রোকুলম মানের দুটি বিন্দু চার্জ পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে আছে। তাহলে দুইটা চার্জ, এই হচ্ছে আমাদের একটা চার্জ, এই হচ্ছে আমাদের একটা চার্জ, এই দুইটা চার্জ পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে আছে। ওকে, চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখার কোথায় লব্ধি তড়িৎ প্রাবল্য শূন্য হবে? এই টাইপ ম্যাথ আমরা করছি, কিন্তু সেখানে লব্ধি প্রাবল্য শূন্য বের করিনি। আমরা কি করছি, লব্ধি বল শূন্য বের করছি। দুইটা চার্জ দেওয়া আছে, সংযোজক সরলরেখার কোথায় লব্ধি বল শূন্য হবে। তো তখন আমরা পড়ছিলাম যে চার্জ দ্বয় যদি সমধর্মী হয় তাহলে লব্ধি শূন্য হবে কোথায়? সমধর্মী চার্জ দ্বয় মাঝের কোনো বিন্দুতে লব্ধি শূন্য হয়, ছোট মানে চার্জের কাছাকাছি সংযোগ সরলরেখার মাঝের কোনো বিন্দুতে। আর যদি এই চার্জ দ্বয় বিপরীতধর্মী হতো তাহলে সংযোগ সরলরেখার উপরে লব্ধি শূন্য পাওয়া যেত না। কোথায় পাওয়া যেত? সংযোগ সরলরেখার বাহিরে বর্ধিতাংশের উপরে, কোথায়? ছোট মানের চার্জের কাছাকাছি। তো এখানেও সেই একই কনসেপ্ট, ঠিক আছে, এখানেও সেই একই কনসেপ্ট, এই প্রাবল্যের ক্ষেত্রেও সেই একই জিনিস। সমধর্মী হলে কোথায় পাবো লব্ধি? কোথায় শূন্য হবে? লব্ধি শূন্য হবে সংযোগ সরলরেখার মাঝের কোনো বিন্দুতে ছোট মানের চার্জের কাছাকাছি। তাহলে দেখো, আচ্ছা আমরা একটু চিত্র এখানে প্রথমেই, তাহলে এই হচ্ছে আমাদের একটা চার্জ, তাহলে এই চার্জটাকে আমরা বললাম Q1, 1.5 মাইক্রোকুলম। তাহলে মাইক্রো মানে একটু আগে আমরা শিখছি 10⁻⁶, ঠিক আছে, এগুলো প্রথম অধ্যায়ের জিনিস কিন্তু উপসর্গ। এরপরে এখানে এইখানে ধরো আরেকটা চার্জ আমাদের Q2, তাহলে এই Q2 বলছে কত? 2.5 মাইক্রোকুলম। তাহলে দেখো এই দুইটা চার্জ সমধর্মী চার্জ, এই দুইটা চার্জ কি চার্জ? এই দুইটা চার্জ সমধর্মী চার্জ। তাহলে আমরা এই যে লব্ধি তড়িৎ প্রাবল্য শূন্য পাবো কোথায়? অবশ্যই সংযোগ সরলরেখার মাঝের কোনো বিন্দুতে। তাহলে এই যে সেন্টার টু সেন্টার একটা সংযোজক সরলরেখা আছে, এই যে সংযোজক সরলরেখা আছে। তাহলে এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বও কিন্তু আমাদেরকে দেওয়া। তাহলে এই যে এখান থেকে, এই যে কেন্দ্র থেকে কেন্দ্র, এই যে দূরত্ব, এই দূরত্বটা আমাদেরকে বলা। এটাকে আমরা আর দ্বারা দেখাইলাম বা ডি দ্বারা দেখাইতে পারো। 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার 100 দিয়ে ভাগ দিলে 0.1 মিটার, মিটার করতে হবে আমাদের, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের দূরত্ব। আচ্ছা, এবার কোথায় পাবো আমরা কি জানি না? আমরা শুধু এইটুকু জানি যেহেতু সমধর্মী সংযোগ সরলরেখার মাঝের কোনো বিন্দুতে হবে, কোথায় হবে? ছোট মানের চার্জের কাছাকাছি। তাহলে বিন্দুটা এক্স্যাক্টলি কোথায় আমরা কিন্তু জানি না, আমরা ধরে নিই, ধরো এই যে পি বিন্দু, এই পি বিন্দু। এখন পি বিন্দুটা কোথায়? তাহলে ধরে নিলাম এই যে পি বিন্দুটা এই যে ছোট মানের চার্জটা থেকে এক্স মিটার দূরে, এক্স মিটার দূরে, ঠিক আছে। আমাদের ডিরেকশন দেখাইতে হবে, তুমি এগুলোকে বিন্দু দিয়ে নাও, এটা এ, এটা বি। তাহলে এই যে এ বিন্দু থেকে মানে Q1 চার্জ থেকে এক্স মিটার দূরে এই পি বিন্দুতে লব্ধি প্রাবল্য কি হবে? শূন্য হবে। লব্ধি তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এটা আমরা ধরে নিলাম। তাহলে ধরে নাও, লিখো এটা, যে মনে করি এই যে 1.5 মাইক্রোকুলম চার্জ থেকে 1.5 মাইক্রোকুলম চার্জ থেকে এক্স মিটার দূরে সংযোগ সরলরেখার ওপর পি বিন্দুতে লব্ধি প্রাবল্য কি হবে? শূন্য হবে। এখানে প্রাবল্য বলা থাকতে পারে, তীব্রতা বলা থাকতে পারে, ঠিক আছে, আবার সবলতা বলা থাকতে পারে, শূন্য হবে। আচ্ছা, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এই যে এই চার্জ থেকে এক্স মিটার দূরের বিন্দু পিতে লব্ধি প্রাবল্য শূন্য হবে। এবার এইটা যদি এক্স হয়, তুমি বলো তো Q2 চার্জ থেকে এই পি বিন্দুর দূরত্ব কত? তাহলে সম্পূর্ণটা আমাদের কত? আর মানে 0.1 মিটার, 0.1 মিটার সম্পূর্ণটা। তাহলে এখান থেকে এইটুকু যদি এক্স হয়, দেখো তাহলে 0.1 থেকে এক্স কে যদি বাদ দিয়ে দাও তাহলে তুমি এই দূরত্বটা পাবা। তাহলে এই দূরত্বটাকে আমরা বলতে পারবো, এই দূরত্বটা এই চার্জ থেকে এই দূরত্বটা 0.1 মাইনাস এক্স, 0.1 মাইনাস এক্স, এইটা এই যে Q2 চার্জ থেকে পি বিন্দু দূরত্ব। তাহলে এইটাকে আমরা বললাম এটা হচ্ছে R1, তাহলে R1 সমান এক্স, আর এটা হচ্ছে আমাদের R2 সমান হচ্ছে 0.1 মাইনাস এক্স। আশা করি এটাও ক্লিয়ার। এবার তোমাকে কি করতে হবে? দেখো এই চার্জের জন্য এখানে একটা প্রাবল্য আছে, এই চার্জের জন্য এখানে একটা প্রাবল্য আছে, ঠিক আমরা বলের ক্ষেত্রে যে স্টেপগুলো ফলো করছি এখানেও তাই। তাহলে এই চার্জের জন্য প্রাবল্য E1, এই চার্জের জন্য প্রাবল্য E2, এই দুইটা বের করব। আর যেহেতু আমরা ধরে নিচ্ছি এইখানে লব্ধি শূন্য, তো লব্ধি শূন্য হতে হলে কন্ডিশন কয়টা? দুইটা, দিক বিপরীত হইতে হয়, আর কি হইতে হয়? মান সমান হইতে হয়। তাহলে আমরা মান আর দিকটাকে বের করি। তাহলে এই যে দেখো Q1 চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য E1 হলে তাহলে আমরা প্রাবল্যের সূত্র লিখব E1 কে,
কার জন্য এটা Q1 এর জন্য। আচ্ছা Q1 চার্জ থেকে পি বিন্দু দূরত্ব কত R1 আমরা ধরে নিছি যে এটা R1 তাহলে R1 এর উপরে স্কয়ার। আচ্ছা এবার মান বসাও 9 × 10⁻9 Q1 এর মান কত 1.5 10⁻6 R2 এর মান কত সরি R1 এর মান কত R1 এর মান হচ্ছে x এর উপরে স্কয়ার। এখানে আর ক্যালকুলেশন করব না আমরা বলের ক্ষেত্রেও যা করছে এখানেও ঠিক একই ভাবেই করব শুধু দিকটা লিখব। এবার চিন্তা করো যেখানে প্রাবল্য বের করতেছো এখানে কি করবা এই যেখানে মনে মনে ধরে নিবা +1 কুলম্ব মানের একটা চার্জ আছে তাহলে এই যে পজিটিভ চার্জটা এই চার্জটাকে কি করবে +1 কুলম্ব চার্জটাকে অবশ্যই বিকর্ষণ করবে এটাও প্লাস এটাও প্লাস তাহলে এই যে +1 কুলম্ব চার্জটা একটা বিকর্ষণ বল অনুভব করবে তাহলে বিকর্ষণ বল অনুভব করলে এটা কোন দিকে যাবে এই দিকে যাবে আর আমরা জানি বলের ডিরেকশন যেদিকে সেই দিকেই প্রাবল্যের ডিরেকশন তাহলে এটা হচ্ছে E1 এর ডিরেকশন হবে তাহলে এই +1 কুলম্ব চার্জটা এর জন্য একটা বিকর্ষণ বল অনুভব করবে বিকর্ষণ বল অনুভব করলে সে কিন্তু এই দিকে বলটা অনুভব করতেছে এই দিকে বলটা অনুভব করতেছে তাহলে এটা হবে E1 এর ডিরেকশন তার মানে P থেকে সে কার দিকে যাবে B এর দিকে তাহলে এই যে P থেকে B এর দিকে মানে PB বরাবর তাহলে একটা প্রাবল্য বের করা শেষ আমাদের আরেকটা প্রাবল্য আছে এই যে Q2 চার্জের জন্য P বিন্দুতে প্রাবল্য আছে হিসাব করো তাহলে Q2 চার্জের জন্য P বিন্দুতে প্রাবল্য Q2 চার্জের জন্য P বিন্দুতে প্রাবল্য এটাকে আমরা E2 বললাম প্রাবল্য E2 হলে তাহলে প্রাবল্যের সূত্র লিখো এই যে E2 = K কার জন্য এটা প্রাবল্য Q2 এর জন্য এখন এই Q2 চার্জ থেকে P বিন্দুতে প্রাবল্য বের করতেছ না Q2 চার্জের জন্য তাহলে Q2 চার্জের জন্য P বিন্দুতে প্রাবল্য বের করতেছ এই দূরত্বটা কত R2 তাহলে R2 স্কয়ার এবার তুমি মান বসাও তাহলে 9 × 10⁻9 K এর মান Q2 এর মান 2.5 × 10⁻6 R2 এর মান কত 0.1 - x এর উপরে স্কয়ার এবার কি করব আমরা এখানে কি ক্যালকুলেশন করব না আমরা দিক লিখব আমরা এখানে দিক লিখব তাহলে দেখো এই চার্জটা পজিটিভ এই চার্জটার জন্য +1 কুলম্ব মানের চার্জটা একটা বিকর্ষণ বল অনুভব করবে তাহলে বিকর্ষণ বল যদি অনুভব করে তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে এই দিকে হবে বিকর্ষণ বল অনুভব করবে এই দিকে সংযোগ সরলরেখা বরাবর এই যে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে সে তাহলে এই দিক এইটা হবে E2 ডিরেকশন বল যেদিকে প্রাবল্য সেই দিকে তাহলে E2 ডিরেকশন এই চার্জের জন্য সে যে প্রাবল্যটা বলটা অনুভব করতেছে সেই বলের ডিরেকশন হচ্ছে এর দিকে তাহলে প্রাবল্যের ডিরেকশনও সেই দিকে অর্থাৎ P থেকে সে কোন দিকে যাবে এর দিকে PA বরাবর তাহলে খেয়াল করো দিক বিপরীত হয়েছে কিনা হ্যাঁ দিক বিপরীত হয়েছে এবার শর্ত মতে কি ওখানে E1 আর E2 সমান হবে কারণ আমরা তো ধরে নিচ্ছি এখানে প্রাবল্য শূন্য হতে হলে কি হতে হয় দিক বিপরীত হতে হয় এবং মান সমান হতে হয় দিক বিপরীত হয়েছে তাহলে শর্ত মতে এই যে শর্ত মতে আমরা লিখতে পারি E1 সমান কি E2 E1 সমান E2 এবার মান বসাও E1 এর মান ছিল 9 × 10⁻9 1.5 10⁻6 ডিভাইডেড বাই x² এই যে E1 এর মান বসাই দিলাম এরপর এই পাশে 9 × 10⁻9 2.5 10⁻6 ডিভাইডেড বাই 0.1 - x এর উপরে হোল স্কয়ার আচ্ছা এবার আমরা ক্যালকুলেশন কেন করি না এই যে কাটাকাটি করব তাই দেখো এই পাশে 9 × 10⁻9 এই পাশে 9 × 10⁻9 কাটাকাটি এই পাশে 10⁻6 এই পাশে উপরে 10⁻6 কাটাকাটি ঠিক আছে আচ্ছা এরপর লিখো এখানে থাকলো 1.5 x² এখানে কি থাকলো 2.5 0.1 - x এর উপরে হোল স্কয়ার আচ্ছা এবার কি করব x গুলোকে এক পাশে নেব এটাকে স্কয়ার করে দিলে ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে তাহলে x গুলোকে এক পাশে নেব দেখো এইটাকে আমরা যদি সাইড চেঞ্জ করি এই সাইডে নিয়ে আসে এটা উপরে চলে আসবে এটা নিচে আছে এই সাইডে নিয়ে আসলে উপরে চলে যাবে আর এইটা উপরে আছে এটা ওই সাইডে পাঠিয়ে দিলে নিচে চলে যাবে তাহলে আমরা কি লিখতে পারি এই যে 0.1 - x এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে x² আর এখান থেকে 2.5 নিচে আসবে 1.5 আচ্ছা তাহলে দেখো এরপরে আমরা কি করতে পারি এখানে এই দুইটার উপরে স্কয়ার আছে তাহলে আমরা একবার হোল স্কয়ার দিয়ে দিতে পারি 0.1 - x এখানে x এই যে হোল স্কয়ার দিয়ে দিলাম এই পাশে থাকলো 2.5 ডিভাইডেড বাই কি 1.5 এবার উভয় পাশে বর্গমূল করে দাও 0.1 - x এখানে x ঠিক আছে এই যে পাশে রুট 2.5 1.5 উভয় পাশে বর্গমূল করছি তাহলে এই পাশে রুট আর স্কয়ার কেটে গেছে ওই পাশে রুট আচ্ছা এবার তুমি কি করবা এই যে 0.1 - x x কে পাশে পাঠাও তাহলে এই যে এখানে এটা ক্যালকুলেশন করলাম না পরে একবারে করব তাহলে 1.5 এর সাথে এই যে x গুণ x কিন্তু রুটের বাইরে এই যে এই x টা গিয়ে ওই পাশে গুণ হইলো x এর পাশে ভাগ ছিল ওই পাশে গিয়ে হলো গুণ এই - x টাকে ওই সাইডে পাঠিয়ে দাও তাহলে - x যদি ওই সাইডে পাঠিয়ে দাও দেখো 2.5 ডিভাইডেড বাই 1.5 এই যে এর সাথে x আছে - x এর পাশে গিয়ে প্লাস হইছে এই যে x 0.1 এবার দেখো তুমি এখানে x কমন নাও x কমন নিলে এখানে কি পাবা এই যে 2.5 1.5 + 1
0.1। তাহলে এখান থেকে এই যে এক্স এর সাথে পুরোটা গুণ অবস্থায় আছে, ওপাশে পাঠিয়ে দিলে 0.1 ডিভাইডেড বাই কত হবে 2.5 1.5 প্লাস 1। এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি কিন্তু এক্স এর ভ্যালুটা পেয়ে যাবে, অর্থাৎ এই যে 1.5 মাইক্রোকুলম চার্জ থেকে কত দূরের বিন্দুতে আসলে লব্ধি শূন্য। তাহলে আমরা হিসাবটা করি এবার, এখানে দেখো হিসাবটা আমরা এখানে করে ফেলি। তাহলে আমাদের কত আছে, পয়েন্ট 1। আচ্ছা, তাহলে এটা আমাদের আসতেছে এখানে এই যে 0.04365 এত মিটার। তাহলে এত মিটার দূরের বিন্দুতে, ঠিক আছে, এত মিটার দূরের বিন্দুতে আমরা কি পাবো, আমরা এই যে লব্ধি প্রাবল্য শূন্য পাবো। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা বলের ওই জায়গাতেও আমরা অ্যাপ্লাই করতে পারতাম ওখানে, ঠিক আছে, আমরা মিস করে গেছি এই জিনিসটা। তাহলে এই যে এই অংশটুকু একটু তুমি দেখো, এই 0.1 আসলে কি। 0.1 ছিল তোমার এই যে আর এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে 0.1 ছিল এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি যদি দেখো এখানে যদি লিখি এই যে x ইজ ইকুয়াল টু এই যে r ডিভাইডেড বাই 2.5 কি ছিল, 2.5 ছিল এই যে Q2 মানে বড় চার্জটা ছিল হচ্ছে এই যে Q2। 1.5 কি ছিল, Q1 মানে হচ্ছে আমাদের ছোট চার্জটা, প্লাস এর সাথে কত আছে 1। তার মানে এটা কিন্তু আমরা এমসিকিউ এর জন্য শর্টকাট হিসেবে ইউজ করতে পারি। কিন্তু কিছু জিনিস মনে রাখতে হবে, কি জিনিস, আর কি, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এক্স কি, ছোট মানের চার্জ থেকে দূরত্ব, ছোট মানের চার্জ থেকে দূরত্ব, এক্স কি, ছোট মানের চার্জ থেকে দূরত্বটা বের হবে। এবার কিউ2 কি, কিউ2 হচ্ছে বড় মানের চার্জটা, কিউ1 কি, কিউ1 হচ্ছে ছোট মানের চার্জটা, প্লাস 1। তাহলে এইটা এমসিকিউর জন্য তখনই খাটবে যখন সমধর্মী হবে। কি হবে, সমধর্মী হবে। এই যে এই চার্জ দ্বয় সমধর্মী হবে। এটা কিন্তু বলের ক্ষেত্রেও খাটবে, কোথায় লব্ধি বল শূন্য, ঠিক আছে। তাহলে এমসিকিউ এর জন্য কিন্তু এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আর বিপরীতধর্মী যখন হয় এখানে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হবে, বাকি সবকিছু ঠিক থাকবে। তাহলে তোমার একটা জিনিস মনে রাখা গুরুত্বপূর্ণ, এক্স হচ্ছে ছোট মানের চার্জ থেকে দূরত্ব, Q2 হচ্ছে আমাদের বড় মানের চার্জ, Q1 হচ্ছে আমাদের ছোট মানের চার্জ, ঠিক আছে। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। আশা করি আমরা সবাই ক্লিয়ার। দেখো এরপরের ম্যাথ আমাদের কি বলতেছে, -80 কুলম এবং 40 কুলম মানের দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব 200 মিলিমিটার। চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখার কোথায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যায়। দেখো নিরপেক্ষ বিন্দু মানে কি, নিরপেক্ষ বিন্দু মানে কি, নিরপেক্ষ বিন্দু মানে ওই যে লব্ধি তীব্রতা শূন্য, লব্ধি তীব্রতা যেখানে শূন্য সেটাই হচ্ছে নিরপেক্ষ বিন্দু। লব্ধি তীব্রতা শূন্য হয় যেখানে, শূন্য হয় যেখানে, তাহলে লব্ধি তীব্রতা শূন্য হয় যেখানে সেটাই নিরপেক্ষ বিন্দু, ঠিক আছে। তার মানে এখানে আবার তোমাকে লব্ধি তীব্রতা যে শূন্য এটা বের করতে বলছে, কিন্তু একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স, এবার কিন্তু এই যে চার্জ দ্বয় বিপরীতধর্মী, এবার চার্জ দ্বয় কি বিপরীতধর্মী। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে কোথায় লব্ধি তীব্রতা শূন্য হয়, চার্জ দ্বয় দিছে বিপরীতধর্মী, তাদের মধ্যবর্তী দূরত্ব দিছে। তাহলে এবার এই নিরপেক্ষ বিন্দু মানেই হচ্ছে ওই বিন্দুতে লব্ধি তীব্রতা শূন্য। তাহলে আমাকে এই যে নিরপেক্ষ বিন্দু বলা যে কথা, লব্ধি তীব্রতা শূন্য কোথায় এটা বলা একই কথা। তাহলে এবার দেখো আমরা যদি এই হচ্ছে আমাদের একটা চার্জ, তাহলে এই চার্জটা কত, মাইনাস এই যে Q1 মাইনাস 80 কুলম। আচ্ছা এটাকে আমরা Q1 আগে না দেই, দেখো এখানে আমরা একটু ওই যে শর্টকাটটা, ঠিক আছে, অ্যাপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা এবার এই যে এটা হচ্ছে আমাদের Q2 বা 40 কুলম চার্জ, এই যে 40 কুলম চার্জ। আচ্ছা এবার এই যে সংযোজক সরলরেখা, সংযোজক সরলরেখা চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখা। এবার বলো বিপরীতধর্মী চার্জ, তাহলে নিরপেক্ষ বিন্দু কোথায় পাবা, অর্থাৎ লব্ধি তীব্রতা, লব্ধি কোথায় শূন্য হবে, লব্ধি তীব্রতা কোথায় শূন্য হবে। তাহলে লব্ধি তীব্রতা যেহেতু বিপরীতধর্মী চার্জ সংযোজক সরলরেখার বাইরে, এখন বাইরে তো হবে, বাইরে তো এই সাইডেও হতে পারে এই সাইডে হতে পারে, কোথায় হবে, ছোট মানের চার্জের কাছাকাছি। তাহলে দেখো এই দুইটা চার্জের মধ্যে কে ছোট, অবশ্যই 40 কুলম। কেউ কিন্তু আবার বলো না স্যার -80 ছোট, ঠিক আছে, -80 ছোট না, চার্জের মান কার ছোট, মানের দিক থেকে, এটা মাইনাসটা প্রকৃতি বোঝাচ্ছে, মানের দিক থেকে কিন্তু 40 ছোট। তাহলে ছোট মানের চার্জের কাছাকাছি, অর্থাৎ এই যে সংযোজক সরলরেখার বর্ধিতাংশের উপর এই পাশে কোনো একটা বিন্দুতে, এই পাশে কোনো একটা বিন্দুতে আমরা ধরে নিব। তাহলে এবার এই যে ছোট মানের চার্জটাকে আমরা Q1 ধরবো, যাতে ওই যে আমাদের এমসিকিউ শর্টকাটের সাথে কোনো ঝামেলা না হয়। এই যে এটাকে ধরলাম Q2,
এটাকে ধরলাম Q2। এবার এই যে ছোট মানের চার্জ থেকে কত দূরত্বে, x দূরত্বে, ছোট মানের চার্জ থেকে, ওই যে এমসিকিউ এর ট্রিকটার সাথে আমাদের যাতে কোনো ঝামেলা না হয় এই জন্য। তাহলে ছোট মানের চার্জটা থেকে x দূরত্বে আমরা ধরে নিলাম, ঠিক আছে। x দূরত্বে যে P বিন্দুতে কি পাওয়া যাবে, নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিন্তু তোমাকে দেওয়া আছে, কত দেওয়া আছে, 200 মিলিমিটার। তাহলে এই যে চার্জ দ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব আর এটা হচ্ছে 200 মিলিমিটার। তাহলে দেখো 200 মিলিমিটার, মিলিমিটার আছে, 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে এটা হবে 0.2 মিটার, 0.2 মিটার। আচ্ছা, এবার ছোট মানের চার্জ থেকে দেখো, এই ছোট মানের চার্জ থেকে 40 কুলম থেকে এটা আমি ধরে নিছি। তাহলে এইটা হচ্ছে আমাদের R1, আর এই যে বড় চার্জ থেকে পি বিন্দুর একটা দূরত্ব আছে, তাহলে বড় চার্জ থেকে পি বিন্দুর দূরত্ব ধরো R2, এটা কত হবে বলো তো? এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে এই চার্জ পর্যন্ত দূরত্ব হচ্ছে 0.2, আবার এখান থেকে এইটুকু হচ্ছে x, তাহলে এটাকে আমরা বলতে পারি এই যে 0.2 প্লাস হচ্ছে x এত মিটার। আশা করি সবাই এইটুকু ক্লিয়ার। এবার লেখো, তাহলে মনে করি এই যে 40 কুলম চার্জ থেকে x মিটার দূরে সংযোগ সরলরেখার বর্ধিতাংশের উপর, সরলরেখার, এটা কিন্তু সংযোগ সরলরেখার উপর না, বর্ধিতাংশের উপর পি বিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। প্রশ্ন যেহেতু নিরপেক্ষ বিন্দুর কথা লেখা আছে, নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, ঠিক আছে। এটা আমরা ধরে নিচ্ছি, এটা আমরা ওই ছবিতেও দেখাইছি। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা দেখো এই চার্জের জন্য, এই যে এই চার্জের জন্য এখানে একটা প্রাবল্য পাবো, আবার এই চার্জের জন্য এখানে একটা প্রাবল্য পাবো। তো এই দুইটা প্রাবল্য বের করব ডিরেকশন সহ। তাহলে ডিরেকশন দেওয়ার জন্য আমার এখানে বিন্দুগুলো দিতে হবে যাতে আমরা ডিরেকশনটা বুঝাইতে পারি। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা পি বিন্দু, এই দিকে ধরো সি বিন্দু, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে Q1 এর জন্য পি বিন্দুতে প্রাবল্য হিসাব করো, ঠিক আগের মতোই হিসাবটা হবে, আগের ম্যাথের মতো। এই যে Q1 চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য বা তীব্রতা বা সবলতা, প্রাবল্য E1 হলে, তাহলে প্রাবল্য হিসাব করো। এই যে E1 সমান K, কার জন্য, Q1 এর জন্য। এখন Q1 চার্জ থেকে ওই পি বিন্দুর দূরত্ব কত, R1, তাহলে R1 স্কয়ার, K এর মান বসাও 9 × 10⁻⁹। Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে 40, তাহলে 40, R1 এর মান কত, R1 মানে হচ্ছে x, তাহলে x স্কয়ার। ডিরেকশন লিখতে হবে। তাহলে আমরা কি বলছি, যে বিন্দুতে প্রাবল্য বের করবো এখানে মনে মনে কি ধরে নিব, +1 কুলম মানে একটা চার্জ আছে। তাহলে এবার চিন্তা করো, এই +1 কুলম মানে চার্জটা আর এই যে 40 কুলম চার্জ, এই 40 কুলম চার্জটা +1 কুলম মানে চার্জকে কি আকর্ষণ করবে না, এটাও পজিটিভ এটাও পজিটিভ, বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ যদি করে, এই +1 কুলম চার্জটা একটা বিকর্ষণ বল অনুভব করে, এই দিকে একটা বিকর্ষণ বল অনুভব করবে। বিকর্ষণ বল মানে কি, সংযোগ সরলরেখা বরাবর দূরে সরে যাবে। তাহলে +40 কুলম মানে চার্জটার জন্য এই যে বলটা অনুভব করবে, সেই বলটার ডিরেকশন এদিকে, এখন বল যেদিকে প্রাবল্য সেদিকে, তাহলে এটা হচ্ছে আমাদের E1 এর ডিরেকশন। তাহলে P তে আছে, কার দিকে যাবে, C এর দিকে। তাহলে এই যে PC বরাবর। একইভাবে আমরা কি করব, আমরা Q2 এর জন্য প্রাবল্য হিসাব করব, ঠিক আছে। একটু আগে আমরা যেভাবে করছি, Q2 চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য E2 হলে, এই যে E2 হলে, তাহলে E2 হিসাব করো, E2 কে, কার জন্য, Q2 এর জন্য। এবার Q2 থেকে ওই পি বিন্দুর দূরত্ব কত, R2, এই যে R2, তাহলে R2 এর উপরে স্কয়ার। আচ্ছা, এবার মান বসাও, তাহলে 9 × 10⁻⁹। Q2 এর মান কত, Q2 এর মান হচ্ছে -80, এই যে R2 এর মান 0.2 প্লাস x এর উপরে স্কয়ার। এবার এখানে দেখো মাইনাস আছে, এই যে মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে প্রথমে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। কি লিখবো, এই যে ঋণাত্মক চিহ্ন আকর্ষণ বোঝায়, ঋণাত্মক চিহ্ন কি বোঝায়, আকর্ষণ বোঝায়, ঋণাত্মক চিহ্ন আকর্ষণ বোঝায়। তাহলে এইটা লিখবো, এইটা লিখে পরের লাইনে, এই যেখানে লিখলাম পরের লাইন, দেখো তাহলে E2 9 × 10⁹, জাস্ট মাইনাসটা বাদ, এই যে 80, নিচে কি 0.2 প্লাস x এর উপরে হোল স্কয়ার। এবার ডিরেকশনটা লিখতে হবে। তাহলে দেখো এই চার্জটা হচ্ছে মাইনাস চার্জ, এই +1 কুলম মানে চার্জটাকে অবশ্যই আকর্ষণ করবে। তাহলে এই যে ঋণাত্মক চার্জ এই +1 কুলম মানে চার্জটাকে আকর্ষণ করবে, তাহলে সে যে বলটা অনুভব করবে এই বলটার ডিরেকশন হবে এইদিকে বি এর দিকে। তাহলে বল যেদিকে প্রাবল্য সেদিকে, ঠিক আছে। তাহলে E2, তাহলে P তে আছে, বি এর দিকে আসবে। তাহলে ডিরেকশন কি লিখতে পারি, এই যে P B বরাবর। তাহলে মাইনাস সাইনটাকে বাদ দিয়ে আমরা কি করলাম, ডিরেকশনটা লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো ডিরেকশন বিপরীত হয়েছে কিনা,
তাহলে একটা পি সি বরাবর ওই যে ওই দিকে পি সি বরাবর আর একটা পি বি বরাবর বিপরীত দিকে। তাহলে এবার শর্ত মতে কি লিখবো? শর্ত মতে E1 সমান সমান এই যে E1 ইজ ইকুয়াল টু কি E2 মান বসাও। তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে E1 ছিল হচ্ছে আমাদের 40 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 80। এই যে মাইনাস কিন্তু আবার এখানে বসায় না, মাইনাস কিন্তু আমরা বাদ দিয়ে দিক লিখছি, ঠিক আছে। তাহলে 0.2 প্লাস এক্স এর উপরে হোল স্কোয়ার, তাহলে কাটাকাটি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বাদ। দেখো এই শূন্য আর এই শূন্য তুমি কাটাকাটি করতে পারো এখানে, অথবা পরে করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে থাকলো হচ্ছে আমাদের 40 এক্স স্কোয়ার, আর এখানে থাকলো আমাদের 80, এই 0.2 প্লাস এক্স এর উপরে কি হোল স্কোয়ার। এবার এক্স গুলোকে এক সাইডে নাও, তাহলে এটা এই পাশে ভাগ অবস্থা আছে, সাইড চেঞ্জ করলে এই পাশে আসলে উপরে চলে যাবে, নিচে আসে উপরে চলে যাবে, ঠিক আছে। এই যে এক্স একবারে হোল স্কোয়ার দিয়ে দিলাম, দুইটার উপরে স্কোয়ার আছে, আর 40 এই পাশে ছিল, ওকে যদি ওই পাশে পাঠাই নিচে চলে যাবে, তাহলে 80 40, ঠিক আছে। এবার বর্গমূল করো, তাহলে বর্গমূল করলে কি হবে? এই যে স্কোয়ার রুট কেটে যাবে, এখান থেকে স্কোয়ার রুট কেটে গেল, তাহলে 0.2 এক্স আর এই পাশে রুট এই যে 40, ঠিক আছে। আচ্ছা এবার কি করবো আমরা? এবার এক্স কে পাশে পাঠিয়ে দেবো, তাহলে 0.2 এই যে 0.2 প্লাস এক্স, এক্স কে পাশে পাঠাইলে গুণ হয়ে যাবে, ভাগ ছিল এই পাশে, এই যে এই সাইডে ভাগ ছিল, এই পাশে গেলে গুণ, রুটের বাইরে কিন্তু। এবার এক্স কে পাশে পাঠাইলে দেখো মাইনাস, তাহলে আমরা এটা এই সাইডে যদি এক্স একবারে লিখে দেই, তাহলে এক্স মাইনাস এক্স এই যে 0.2। এবার এখানে এক্স কমন নাও, এক্স কমন নিলে রুট 80 ডিভাইডেড বাই 40 মাইনাস 1 0.2। এবার এক্স সমান সমান তুমি কি লিখতে পারো? 0.2 ডিভাইডেড বাই 80 40 মাইনাস 1 কিন্তু রুটের বাইরে। এবার এখানে ক্যালকুলেশন করো, তাহলে দেখো ক্যালকুলেশন করলে কত আসে তোমার উত্তর। আচ্ছা এটা আসতেছে হচ্ছে 0.4828 এত মিটার, ঠিক আছে, এত মিটার। আচ্ছা এবার দেখো, তাহলে এটাই তোমার উত্তর, যে এই যে ছোট মানের চার্জটা থেকে এত দূরে। তোমাকে যদি বড় মানের চার্জ থেকে দূরত্ব বের করতে হয় কখনো, তাহলে এই যে কি করবা? দেখো বড় মানের চার্জ থেকে তুমি তো এক্স এর ভ্যালু বের করলা, এই যে এক্স এর ভ্যালু বের করছো, তাহলে এক্স এর ভ্যালু যেহেতু তুমি বের করছো, এই যে এক্স এর ভ্যালু এর সাথে 0.2 যদি করে দাও, তাহলে বড় মানের চার্জটা থেকে দূরত্ব পাবা। এবার দেখো এই যে আমরা বলছিলাম যে এই যে শর্টকাটটা, দেখো এখানেও কিন্তু সবকিছু ঠিকই আছে, জাস্ট এখানে মাইনাস হয়েছে, এখানে কি হয়েছে? মাইনাস হয়েছে। তাহলে 0.2 কি ছিল? আর মানে মধ্যবর্তী দূরত্ব। এই যে 80 দেখো বড় মানের চার্জটা, মাইনাস বসাই নেই কিন্তু, জাস্ট বড় মানের চার্জটার মান কিন্তু মাইনাস বসাই নেই, প্রকৃতি বসি নেই, ঠিক আছে। তাহলে নিচে হচ্ছে ছোট মানের চার্জ -1। তাহলে এটা কিন্তু তুমি এখানেও এই যে শর্টকাটের জন্য অ্যাপ্লাই করতে পারো। তাহলে এমসিকিউ শর্টকাট কখন এটা বিপরীত ধর্মী হলে, এই যে বিপরীত ধর্মী হলে অ্যাপ্লাই করা যাবে। বলের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে, কোথায় লব্ধি বল শূন্য, যদি বিপরীত ধর্মী চার্জ থাকে, ঠিক আছে। তাহলে এক্স কোথা থেকে দূরত্ব? ছোট মানের চার্জ থেকে দূরত্ব, উপরে হচ্ছে আর, নিচে এই যে Q2 ডিভাইডেড বাই Q1, Q2 কি? বড় মানের চার্জের মান, শুধু মান, ঠিক আছে। মাইনাস থাকলে কিন্তু মাইনাস বসানো যাবে না, এই যে -1। তাহলে তুমি এটা এমসিকিউ এর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। দেখো এরপরের ম্যাথ আমাদের কি বলতেছে, 20 পিকোকুলম এবং -40 পিকোকুলম মানে দুটি চার্জ পরস্পর থেকে 1 মিটার দূরত্বে অবস্থিত। চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখার উপর এমন একটি বিন্দু বের করো যেখানে তড়িৎ প্রাবল্য সমান। তড়িৎ প্রাবল্য সমান, দেখো এবার কিন্তু তড়িৎ প্রাবল্য শূন্য এটা বলে নাই, তড়িৎ প্রাবল্য সমান। প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি, দেখো ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশি সমান হওয়ার জন্য মান সমান হতে হয়, এই যে মান সমান হতে হবে এবং দিকও একই হতে হবে, দিক একই হতে হবে, দিক একই হতে হবে, ঠিক আছে, দিক একই হতে হবে। দুইটা ভেক্টর রাশি সমান হতে হলে এটা কন্ডিশন, মান সমান হতে হবে, দিক একই হতে হবে এবং তারা একই জাতীয় হতে হবে। তো এখানে তো আমাদের তড়িৎ প্রাবল্য দুইটাই তো প্রাবল্য, তাহলে তারা একই জাতীয়, তাহলে মান সমান হতে হয়, দিক একই হতে হয়। এটা কিন্তু লব্ধি শূন্য হওয়ার মতো না, লব্ধি শূন্য হতে হলে মান সমান হতে হয় কিন্তু দিক বিপরীত হতে হয়। কিন্তু তড়িৎ প্রাবল্য মানে লব্ধি শূন্য হওয়ার জন্য দিক বিপরীত হতে হয়, কিন্তু তড়িৎ প্রাবল্য সমান, এবার বলছে সমান, সমান হতে হলে দিক একই হতে হবে। তাহলে তুমি কিন্তু আগের বারের মতো লব্ধি কোথায় শূন্য ওই চিন্তা কিন্তু আর মাথায় করলে হবে না, এবার দিক একই হতে হবে, দিক কি হতে হবে? একই হতে হবে। তাহলে দেখো দিক একই হতে হলে লব্ধির বিপরীত চিন্তাটা এবার করতে হবে। লব্ধি কোথায় শূন্য সেখানে যে চিন্তাটা করছে, এবার তার বিপরীত চিন্তা। সমধর্মী হলে কি হতো? ভিতরে হতো। এবার সমধর্মী হলে যে সমান হবে বাহিরে, সমান হবে কি বাহিরে, আর বিপরীত ধর্মী হলে লব্ধি শূন্য হতো কোথায়? বাহিরে, ছোট মানের চার্জের কাছাকাছি। কিন্তু এবার হবে এই যে যখন সমান বলবে তখন হবে ভিতরে, মানে
লব্ধি তীব্রতা শূন্য হওয়ার ক্ষেত্রে আমরা যে চিন্তাটা করছিলাম, প্রাবল্য যখন সমান, এই কন্ডিশনটা আমাদেরকে বলবে প্রাবল্য কোথায় সমান, তখন আমরা ঠিক বিপরীত চিন্তাটা করব। ঠিক বিপরীত চিন্তাটা করব। তাহলে দেখো এখানে আমাদের কি বলা আছে, এই যে বিপরীত ধর্মী। বিপরীত ধর্মী হলে লব্ধি শূন্য হতো কোথায়, একটু আগে আমরা করে আসলাম, সংযোগ সরলরেখার বাহিরে। লব্ধি শূন্য হতো কোথায়, সংযোগ সরলরেখার বাইরে, ছোট মানে চার্জের কাছাকাছি। কিন্তু লব্ধি সমান হবে কোথায়, প্রাবল্য সমান হবে কোথায়, লব্ধি শূন্য হতো বাইরে, তাহলে প্রাবল্য সমান হবে কোথায়, ভেতরে, মানে দিক একই হবে ভেতরের দিকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা ছবি আঁকায় ফেলি। তাহলে এই হচ্ছে আমাদের একটা চার্জ, এই হচ্ছে আমাদের চার্জ, তাহলে এটা হচ্ছে এত পিকোকুলম, আর এই হচ্ছে আমাদের একটা চার্জ, এই হচ্ছে আমাদের আরেকটা চার্জ, এটা হচ্ছে আমাদের -40 পিকোকুলম, এই পিকোকুলম। ঠিক আছে, তাহলে এটাকে তুমি দাও Q1, এটা হচ্ছে আমাদের Q1, এটা হচ্ছে আমাদের Q2, এদের সংযোজক সরলরেখা, তাহলে এই যে সেন্টার টু সেন্টার সংযোজক সরলরেখা, এদের মধ্যবর্তী দূরত্ব বলা আছে 1 মিটার, তাহলে আর আমাদেরকে বলা 1 মিটার, তাহলে আর 1 মিটার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পিকো, পিকোর মান আমরা জানি 20 ইন্টু, পিকো হচ্ছে 10^12, তাহলে 10^12 কুলম। এটা কি মাইনাস ছিল, হ্যাঁ এটা মাইনাস ছিল। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -40, এই যে 10^12 কুলম। এবার খেয়াল করো, তাহলে এবার এই যে তড়িৎ প্রাবল্য সমান হবে বিপরীতধর্মী চার্জ। তাহলে আমি কি বলছি, লব্ধি বের করার সময় লব্ধি শূন্য কোথায় হবে, এটা বের করার সময় যে চিন্তা করছি ঠিক তার বিপরীত। তাহলে এবার সংযোগ সরলরেখার ভিতরের কোনো বিন্দুতে হবে, তাহলে সংযোগ সরলরেখার ভিতরের বিন্দুতে, ছোট মানে চার্জের কাছাকাছি। ঠিক আছে, তাহলে সংযোগ সরলরেখার ভিতরে আমরা কোনো বিন্দুতে ধরে নেই, তাহলে এই যে এখান থেকে ধরো এই যে এই বিন্দু, তাহলে x মিটার দূরের একটা বিন্দুতে এই প্রাবল্য সমান হবে, লব্ধি না প্রাবল্য সমান হবে। তাহলে এই যে পি বিন্দু, এটাকে এ বিন্দু বলো, এটাকে বি বিন্দু বলো, তাহলে এটা ধরে নাও। তাহলে এখান থেকে এটাকে x বলছো, তাহলে তুমি এটা কি লিখতে পারো, এটা হচ্ছে আমাদের R1, তাহলে এখান থেকে এইটুকু কত হবে বলো তো, এই দূরত্বটা R2 যদি বলো, তাহলে পুরোটা 1, এইটুকু যদি x হয় এটা বাদ দিয়ে দাও, পুরোটা 1 থেকে x কে বাদ দিয়ে দাও, তাহলে 1 - x। এবার ধরে নাও, তাহলে মনে করি, এই যে মনে করি কত ছিল 20 পিকোকুলম, 20 পিকোকুলম চার্জ থেকে x মিটার দূরে পি বিন্দুতে সংযোগ সরলরেখার উপর লিখে দাও, তাহলে আরো ভালো হয়। সংযোগ সরলরেখার উপর পি বিন্দুতে, সংযোগ সরলরেখার উপর পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে। তড়িৎ প্রাবল্য কি হবে, সমান হবে, যে দুইটা চার্জের যে তড়িৎ প্রাবল্য আছে এটা দুইটা সমান হবে। তাহলে এবার আমরা কি করব, তড়িৎ প্রাবল্য বের করব। তাহলে তড়িৎ প্রাবল্য যে বের করি, তাহলে এখান থেকে এই চার্জের জন্য বের করব E1, এই চার্জের জন্য যে তড়িৎ প্রাবল্য E2, ঠিক একই রকম ভাবে বের করব। তাহলে বের করো, তাহলে আমরা এখান থেকে দেখো এই যে Q1 চার্জের জন্য, তাহলে Q1 চার্জের জন্য পি বিন্দুতে একই রকম লেখা, এগুলো আশা করি এখন লিখতে পারবা। এই যে E1 হলে, তাহলে E1 প্রাবল্যের সূত্র K Q1 ডিভাইডেড বাই কি R1 স্কয়ার, মান বসায় দাও। তাহলে K এর মান কত, 9 × 10⁹9। Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে 20 × 10⁻12। আচ্ছা এবার নিচে কি R1, R1 এর মান কত, x, R1 এর মান হচ্ছে x। আচ্ছা দিকটা লিখো, তাহলে দিক দেখো, ওই যে বিন্দুতে প্রাবল্য বের করতেছি সেখানে মনে মনে কি ধরে নিবা, +1 কুলম মানে চার্জ। ঠিক আছে, +1 কুলম মানে চার্জ, কেন ধরে নিবা এটা আমরা বলছি। আচ্ছা এবার দেখো এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে বলো তো প্রাবল্যের ডিরেকশন কোন দিকে, এই যে পি থেকে বি এর দিকে দূরে সরে যাবে, তাহলে E1। ঠিক আছে, E1 এর ডিরেকশন পি থেকে বি এর দিকে, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এটা একটা বিকর্ষণ বল অনুভব করবে, আর বল যেদিকে প্রাবল্য সেদিকে, তাহলে পি থেকে বি এর দিকে, তাহলে পি থেকে বি এর দিকে মানে পিবি বরাবর, পি থেকে বি এর দিকে মানে পিবি বরাবর। এবার একই কাজ করো Q2, তাহলে Q2 চার্জের জন্য প্রাবল্যটা হিসাব করো। Q2 চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য E2, এটাকে তো কি ধরলাম E2 হলে। ঠিক আছে, বিন্দুতে প্রাবল্য E2 হলে। আচ্ছা E2 এর মান কত, এই যে ইকুয়েশন লেখো, E2 কে কার জন্য, Q2 এর জন্য। এখন এই যে Q2 থেকে পি বিন্দু দূরত্ব কত, R2, তাহলে R2 স্কয়ার, মান বসায় দাও। তাহলে এটা ছিল আমাদের মাইনাস চার্জ, দেখো এই যে 9 × 10⁻9, Q2 এর মান কত, -40 10⁻12
দূরত্ব কত r2 মান হচ্ছে r2 মান 1 - x, ঠিক আছে। তাহলে 1 - x এর উপরে কি হোল স্কয়ার। এবার মাইনাস আছে, কি করবা, এই যে ঋণাত্মক চিহ্ন আকর্ষণ বোঝায়, ঋণাত্মক চিহ্ন কি বোঝায়, আকর্ষণ বোঝায়, এখানে সাইড নোট দিয়ে দিবা। ঋণাত্মক চিহ্ন কি বোঝায়, আকর্ষণ বোঝায়, মানে এটা দিক বোঝায় আর কি। ভেক্টর রাশি মান তো কখনো ঋণাত্মক হয় না, ঠিক আছে। ভেক্টরের সামনে মানের সামনে যখন ঋণাত্মক চিহ্ন থাকে তার মানে এটা ডিরেকশন বোঝায়। আচ্ছা, এবার তুমি তাহলে লিখে দাও, এই যে এখানে লিখে দাও যে তাহলে e2, এই যে এখানে লিখতেছি, এই যে e2 কত হবে 9 × 10⁹, মাইনাস সাইনটা বাদ, তাহলে এই যে 40 10⁻12 1 - x এর উপরে হোল স্কয়ার। আচ্ছা, মাইনাস সাইন দিক বোঝায়, তো দিক লিখে দিতে হবে। তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন, এই যে মাইনাস চার্জ, এটা হচ্ছে নেগেটিভ চার্জ, এই চার্জটা +1 কুলম্ব চার্জকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করলে দেখো এই যে +1 কুলম্ব চার্জটা আকর্ষণ বল অনুভব করবে, মানে এটাই হবে আমাদের e2 এরও ডিরেকশন। তাহলে e1 e2 একই দিকে, দেখো e1 e2 কি হয়েছে, একই দিকে হয়েছে। তাহলে এটাই ছিল শর্ত, এই যে সমান হওয়ার জন্য দিক একই দিকে হতে হবে। এবার শর্ত মতে কি, মান সমান হতে হবে, শর্ত মতে মান সমান হতে হবে। তাহলে এই যে শর্ত মতে e1 সমান কি হতে হবে আমাদের, e2। তাহলে e1 9 × 10⁹, তারপরে কত ছিল 20 × 10⁻12, 20 × 10⁻12 ডিভাইডেড বাই x স্কয়ার, ঠিক আছে। 9 × 10⁹, এটা ছিল আমাদের হচ্ছে 40 × 10⁻12 ডিভাইডেড বাই 1 - x হোল স্কয়ার। এবার কাটাকাটি, তাহলে এই যে 9 × 10⁹, 9 × 10⁹ কাটাকাটি, 10⁻12 কাটাকাটি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো তুমি কি লিখতে পারো, এই যে 20 ডিভাইডেড বাই x স্কয়ার, এখান থেকে লিখতে পারো 40 1 - x হোল স্কয়ার। তুমি চাইলে এটা কমায় নিতে পারো, 20 দিয়ে কাটলে পাশে 2 থাকবে, ঠিক আছে, এটা করতে পারো। এবার কি করব, x গুলোকে এক সাইডে নাও, তাহলে 1 - x, এই যে এটা এই পাশে ভাগ অবস্থা আছে, এই সাইডে আসলে উপরে চলে যাবে, x দুইটার উপরে স্কয়ার একবারে হোল স্কয়ার, 20 এ পাশে পাঠিয়ে দিলে এটা দেখো উপরে আছে, এই পাশে গেলে নিচে, তাহলে এই যে 20। এবার কি করব, উভয় পাশে বর্গমূল। এবার উভয় পাশে যদি বর্গমূল করো কি হবে, এই যে স্কয়ার আর রুট এই সাইডে কেটে যাবে, আর এই সাইডে কি হবে 40 ডিভাইডেড বাই 20। এবার একই ক্যালকুলেশন, ঠিক আছে, এরকম ক্যালকুলেশন আমরা আগেও দেখলাম, তাহলে একই ক্যালকুলেশন তোমার এখানেও করতে হবে। তাহলে এই যে তুমি x এর পাশে পাঠিয়ে দিলে গুণ হয়ে যাবে, তাহলে 1 - x 40 ডিভাইডেড বাই কি 20, এই যে x এর পাশে গুণ অবস্থায় থাকলো, x কে ওর পাশে পাঠাইলে যোগ, তাহলে আমি এই সাইডে লিখলাম +x = 1, x কমন নাও, তাহলে x কমন নিলে এই যে 40 ডিভাইড বাই 20 +1 এই পাশে 1। এবার এটা পুরোটাই পাশে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ, তাহলে 40 ডিভাইডেড বাই 20 +1, ঠিক আছে। এবার দেখো এই যে বলছিলাম লব্ধি কোথায় শূন্য, এটা বের করা বিপরীত। দেখো বিপরীতধর্মী চার্জ হলে, যখন আমরা এমসিকিউর জন্য শর্টকাটটা বলতেছিলাম, তখন বিপরীতধর্মী চার্জ হলে লব্ধি কোথায় শূন্য, লব্ধি তীব্রতা বা লব্ধি বল কোথায় শূন্য, এখানে মাইনাস, এখানে কি থাকতো, মাইনাস থাকতো। লব্ধি কোথায় শূন্য এটা বের করার ক্ষেত্রে এখানে মাইনাস থাকতো যদি বিপরীতধর্মী চার্জ হয়। কিন্তু দেখো এটাতে বলছে যখন প্রাবল্য সমান বলবে, যে যখন সমান চাবে যে কোথায় সমান, তখন কিন্তু ঠিক বিপরীত। যেমন এটা বাইরে হয় নাই, ঠিক তেমনি দেখো এখানেও কিন্তু সূত্রটাও বিপরীত হয়ে গেছে, মানে শর্টকাট সূত্রটাও বিপরীত হয়ে গেছে এখানে, ঠিক আছে। শর্টকাট যে আমরা সূত্রের কথা বলছি এটাও কিন্তু এখানে বিপরীত হয়ে গেছে, বাকি সবকিছু কিন্তু ঠিক আছে, বাকি সবকিছুই ঠিক আছে। এইটা আমরা লব্ধি কোথায় শূন্য, ওই ক্ষেত্রে সমধর্মী চার্জের ক্ষেত্রে যেখানে +1 ব্যবহার করতাম, কিন্তু এখানে বিপরীত ধর্মী যখন সমান বলবে তখন বিপরীত ধর্মীর জন্য +1 ব্যবহার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখান থেকে যদি হিসাব করো তাহলে তুমি কিন্তু উত্তর পেয়ে যাবে। তাহলে 4 তাহলে উত্তর হচ্ছে আমাদের যে x এর ভ্যালু 0.4142 এত মিটার, ঠিক আছে। তাহলে এই যে ছোট মানের চার্জ থেকে এত মিটার দূরে সংযোগ সরলরেখার কাছাকাছি, এই সংযোগ সরলরেখার উপরে এই বিন্দুতে আমরা কি পাবো, প্রাবল্য সমান পাবো। এটা কিন্তু শূন্য বের করি নাই, যে প্রাবল্য শূন্য, ওখানে সমান পাবো, দিক একই হবে, মান সমান হবে। তাহলে এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা। চলো দেখি এরপরে ম্যাথ কি আছে। দেখো এরপরে ম্যাথ আমাদেরকে কি বলতেছে, 100 মিলিকুলম, এটা হচ্ছে মিলিকুলম, 100 মিলিকুলম চার্জিত একটি গোলকের ব্যাসার্ধ বলা আছে 5 সেন্টিমিটার। তাহলে একটা গোলকের ব্যাসার্ধ বলা আছে 5 সেন্টিমিটার, 100 মিলিকুলম চার্জিত একটা গোলকের ব্যাসার্ধ। এবার বলছে গোলকের কেন্দ্র হতে এত মিটার ও এত মিটার দূরের কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। তাহলে তুমি চিন্তা করো একটা গোলক আছে, এই যে একটা গোলক আছে, এই একটা গোলক আছে, এই গোলকটার চার্জ কত, এই গোলকটার চার্জ হচ্ছে 100 মিলিকুলম, ঠিক আছে। তাহলে এই গোলকটার চার্জ, ঠিক আছে, এটা কিন্তু ক্ষেত্র না, এটা হচ্ছে গোলক। তাহলে এই গোলকটার চার্জ হচ্ছে, এই যে এই গোলকটার চার্জ, ধরো কিউ নট চার্জ এটা, তাহলে 100 মিলিকুলম, তাহলে 100 ইন্টু মিলির মান হচ্ছে 10⁻³
তাহলে এই যে এত কুলম্বের একটা চার্জ আছে। এবার ধরো এটা হচ্ছে সেন্টার, এই গোলক, এটা কিন্তু গোলক, এটা হচ্ছে গোলক, এই গোলকটার সেন্টার, তাহলে এই গোলকটার ব্যাসার্ধ বলে দিছে, তাহলে আর এই যে গোলকটার ব্যাসার্ধ আর এটা তোমাকে বলে দিছে কত, গোলকটার ব্যাসার্ধ আর হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মানে কত মিটার, 100 দিয়ে ভাগ, তাহলে 0.05 মিটার, এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 0.05 মিটার। ঠিক আছে, আচ্ছা এবার বলছে গোলকের কেন্দ্র হতে 0.02 মিটার দূরের কোনো বিন্দুতে, তাহলে খেয়াল করো এই যে গোলকের কেন্দ্র হতে 0.02 মিটার, 0.02 মিটার, দেখো এটাকে তুমি একটু সেন্টিমিটার করে নাও তাহলে আরো ভালো বুঝতে পারবা, এটাকে সেন্টিমিটার করলে 100 দিয়ে গুণ, তাহলে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, তুমি চিন্তা করো তো এর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু, তাহলে এটা অবশ্যই গোলকের ভেতরে হবে, গোলকের ভেতরে হবে, আর গোলকের ভেতরে কোনো বিন্দুতে প্রাবল্য কি শূন্য। কেন শূন্য? কারণ ওই যে আমরা বলরেখা পড়ার সময় বলছিলাম লাস্ট ক্লাসে যে গোলকের অভ্যন্তরে তো কোনো বলরেখা থাকে না, বস্তুর অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না, বলরেখা যেখানে নেই সেখানে প্রাবল্য শূন্য। তাহলে প্রথমটা আমরা কি লিখবো, তাহলে এই যে 2 সেন্টিমিটার বা এই যে 0.02 মিটার দূরের বিন্দুতে প্রাবল্য E1 ইজ ইকুয়াল টু শূন্য। কেন? কারণ গোলকের অভ্যন্তরের বিন্দু, ঠিক আছে, গোলকের এই যে অভ্যন্তরের কোনো বিন্দু, তাহলে গোলকের অভ্যন্তরে যেহেতু বলরেখা নাই, অভ্যন্তরের বিন্দু, গোলকের অভ্যন্তরের বিন্দু যেহেতু বলরেখা নাই সেহেতু সেখানে প্রাবল্য নাই। এরপরে বলছে 0.1 মিটার, 0.1 মানে হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, দেখো 0.1 মানে 10 সেন্টিমিটার, 100 দিয়ে গুণ দাও 10 সেন্টিমিটার, তাহলে দেখো এই গোলকের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, গোলকের ব্যাসার্ধ কত 5 সেন্টিমিটার। এবার তোমাকে বলছে 10 সেন্টিমিটার দূরে, অবশ্যই গোলকের বাহিরের বিন্দু হবে, গোলকের কি হবে বাইরের বিন্দু, তাহলে দেখো এই যে কিউ নট চার্জ, এটা হচ্ছে কিউ নট চার্জ, ঠিক আছে, এই গোলকের চার্জ তার কেন্দ্রে থাকে বলে বিবেচনা করা হয়, গোলকের সমস্ত চার্জ তার কেন্দ্রে থাকে বলে আমরা বিবেচনা করে নিই, ঠিক আছে, গাণিতিক সমস্যার সমাধানের সময়। তাহলে সমস্ত চার্জ তার কেন্দ্রে থাকে, তাহলে এই যে কেন্দ্র থেকে কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দূরের বিন্দুতে, তাহলে তুমি বের করো, তাহলে এই যে গোলকের কেন্দ্র থেকে কত মিটার, 0.1 মিটার দূরের বিন্দুতে প্রাবল্য, তাহলে এটা আমরা হচ্ছে E2, তাহলে দেখো একবার মান বসাইলাম 9 × 10⁹ কের মান ইন্টু চার্জ কত, চার্জ হচ্ছে 100 × 10⁻³ কত দূরের বিন্দুতে 0.1, তাহলে 0.1 এর উপরে স্কয়ার, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে এটাই হলো তোমার উত্তর, এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে এটাই হলো তোমার উত্তর। আশা করি তুমি ক্লিয়ার, ঠিক আছে, সবাই ক্লিয়ার তো? দেখো তাহলে গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দু প্রাবল্য শূন্য, শুধু এই বিন্দু না, গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর প্রাবল্য কি শূন্য। কেন শূন্য? কারণ গোলকের অভ্যন্তরে কোনো বলরেখা নাই, পৃষ্ঠ থেকে বলরেখাগুলো বের হয়, পৃষ্ঠে এসে প্রবেশ করে লম্বভাবে। আচ্ছা, এটাই আমাদের লাস্ট ম্যাথ ছিল। দেখো আশা করি তোমরা সবাই ক্লিয়ার, ঠিক আছে। আজকে যে আমরা ম্যাথগুলো করলাম প্রাবল্য থেকে, এই ম্যাথগুলোই বারবার ঘুরে ফিরে কিন্তু আমাদের বোর্ড পরীক্ষা আসছে। আশা করি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি, যদি কোথাও সমস্যা হয় আরেকবার একটু দেখো, বাসায় একটু বেশি প্র্যাকটিস করো, বাসায় যত তুমি পড়াশোনা করবা, নিজে যত পড়াশোনা করবা, নিজে যত প্র্যাকটিস করবা, তত তুমি ফিজিক্স পারবা, এই কথাটা মাথায় রাখবা, ঠিক আছে। বেশি পড়াশোনা করো, ঠিক আছে, অনলাইন জগৎ থেকে দূরে থাকো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এর পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।